হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ছায়া স্মার্ট ক্লাস। আর আমি বিবিসা রয়েছি তোমাদের সাথে। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ক্লাস 10-এর 7th চ্যাপ্টার পরমাণুর নিউক্লিয়াস। এবং এই পরমাণুর নিউক্লিয়াসের আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ভর বিচ্যুতি এবং বন্ধন শক্তিকে নিয়ে। আর এই চ্যাপ্টারের খুঁটিনাটি তথ্য তোমরা পেয়ে যাবে ছায়ার ভৌতবিজ্ঞান এবং পরিবেশ এবং ছায়ার ভৌতবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক এই বইটি থেকে। তো শুরু করা যাক আজকের ক্লাস। ভর বিচ্যুতি এবং বন্ধন শক্তি এই বিষয়টা জানার আগে যে জিনিসটা না জানলে নয় সেটি হলো প্রখ্যাত বিখ্যাত সায়েন্টিস্ট আইনস্টাইন। তো আইনস্টাইনের যে আইনস্টাইনের থিওরিটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আগে এইটা ভালো করে বুঝতে হবে। আইনস্টাইনের থিওরি বলছে যে আইনস্টাইন বলছেন যে কোনো একটা বস্তু তার যদি ভর কোনোভাবে ডিসঅ্যাপিয়ার করে যায়, আমরা ন্যাচারালি কি জানি যে ভর অবিনশ্বর, সেটাকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না। কিন্তু আইনস্টাইনের থিওরি বলছে একটু অন্যরকম পথে, একটু হাটকে। উনি বলছেন যে যদি কোনোভাবে কোনো বস্তুর ভরটা ডিসঅ্যাপিয়ার করে যায়, হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়, অবশ্যই সেটা যে কোনো বড় বস্তুর জন্য নয়, খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র সাব অ্যাটমিক পার্টিকেল, খুব ক্ষুদ্র কণার জন্য এই থিওরি অ্যাপ্লিকেবল। তো বলছে যে যদি কোনো বস্তুর ভর ডিসঅ্যাপিয়ার করে যায়, যদি অদৃশ্য হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, তবে সেইটা তুল্য পরিমাণ শক্তিতে রূপান্তরিত হয়। আবার শক্তিকেও ভরে রূপান্তরিত করা যায়। কি বললাম না, ভর শক্তিতে রূপান্তরিত করা সম্ভব। ঠিক একই রকমভাবে শক্তিকেও ভরে রূপান্তরিত করা যায়। এটাকে বলা হয় মাস এনার্জি ইকুইভ্যালেন্স। কি বলবো? মাস এনার্জি ইকুইভ্যালেন্স। মাস এনার্জি ইকুইভ্যালেন্স বা ভর শক্তির তুল্যতা নীতি। অর্থাৎ সমান পরিমাণ ভর যদি বিলুপ্ত হয়ে যায় সেটা শক্তিতে রূপান্তরিত হবে, আবার শক্তিকে রূপান্তরিত করলে ভর পুনরুদ্ধার সম্ভব। তো ওনার যে ফর্মুলা হচ্ছে এইরকম খানিকটা, যে E = m/c², যেখানে ইটা হচ্ছে এনার্জি অর্থাৎ শক্তি, আর এমটা কি? ভর, হুইচ ইজ ডিসঅ্যাপিয়ার্ড। যে পরিমাণ ভর অদৃশ্য হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, ধ্বংস ব্যাপারটা এখানে ঠিক বলা উচিত নয়, যে পরিমাণ ভরটা রূপান্তরিত হয়ে যাচ্ছে শক্তিতে, সেইটির মান হচ্ছে এই এমটা হচ্ছে সেই পরিমাণ ভর। আর সিটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট বা আলোর বেগ, ভেলোসিটি অফ লাইট, আলোর বেগ। এখন আলোর যে বেগ তার মান কত না, শূন্য মাধ্যমে আলোর বেগের মান হয় 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তো আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হলো যে ভর শক্তিতে শক্তি ভরে রূপান্তরিত হয় সম্ভব, সেইটা অ্যাকর্ডিং টু আইনস্টাইনস থিওরি, আইনস্টাইনের যে তত্ত্ব সেই অনুযায়ী। এখন এই যে আইনস্টাইনের থিওরি, এখান থেকে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস জানবো। মানে আমরা যে পড়ছি বিষয়গুলো, সেগুলো তো বড় বড় কণার জন্য নয়, খুব ক্ষুদ্র ক্ষুদ্র কণা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, গামা অবশ্য একটা রে। তো বিভিন্ন ধরনের যে কণাগুলো, এই কণাগুলোর যে শক্তি, এই কণাগুলো কি সাব অ্যাটমিক পার্টিকেল, চোখে দেখা যায় না, খুব ছোট ছোট, মানে খালি চোখে এদেরকে দেখা যায় না, আণুবীক্ষণিক জিনিস, আণুবীক্ষণিক কণা এগুলো। তো এই কণাগুলোর যে শক্তি, তার শক্তির মানও নিশ্চয়ই অনেক ক্ষুদ্র হবে।
হ্যাঁ কি না? ধরে নাও একটা বড় ইটকে আমি ছুঁড়ে মারলাম, ইটটা কি একটা গতিশক্তি নিয়ে গেল। তো ওই যে গতিশক্তির মান আমরা কি কোন এককে ধরতাম বলো? এসআই একক জুল, সিজিএস একক আর্গ। এই জুল বা আর্গে কনভার্ট করে আমরা বলতাম যে এত আর্গ বা এত জুল শক্তি কৃতকার্য উৎপন্ন হয়েছে বা এত কৃতকার্য করতে হবে, এইরকম আমরা পড়তাম। কিন্তু আমরা এখন যেটা পড়ছি বিভিন্ন সাব অ্যাটমিক পার্টিকেল, খুব ছোট্ট ছোট্ট কণা, নিউট্রন, প্রোটন, অ্যান্টি নিউট্রিনো, বিটা পার্টিকেল, এগুলো তো খুব ছোট্ট, এদের চোখে দেখাই যায় না। তো এত ছোট ছোট কণার শক্তি নিশ্চয়ই ওই জুল বা আর্ক দিয়ে ডিফাইন করা যাবে না। এর জন্য এদের শক্তিকে ডিফাইন করার জন্য নতুন একটা ইউনিটকে আমরা ফিজিক্সে আনলাম। তো সেই যে ইউনিটটা, ওই ইউনিটকে আমরা কি ধরবো? ওই ইউনিটটাকে আমরা এই রকম করে বলবো ইলেকট্রন ভোল্ট। কিসে বলবো? ইলেকট্রন ভোল্ট। ওই শক্তির এককে আমরা বলবো ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট বা সংক্ষেপে ইভি, ইলেকট্রন ভোল্ট। তো বুঝতেই পারছো ইলেকট্রন ভোল্ট হচ্ছে একটা এনার্জির বা শক্তির একক যার মানটা খুব ক্ষুদ্র। ব্যাপারটা দেখো, এইটাও দুম করে এই ইলেকট্রন ভোল্টের বিষয়টা কেন আমরা আসলাম, এরও পেছনে কারণ রয়েছে। যেমন দেখো সিম্পল, আমার হাতে তোমরা একটা পেন দেখতে পাচ্ছ, এই একটা পেন দেখতে পাচ্ছ। এখন যদি আমাকে কেউ বলে যে পেনটার লেন্থ কত, আমি কি বলবো? পেনটার লেন্থ অ্যাপ্রক্স 10 সেন্টিমিটার, হ্যাঁ কি না? আমি সেন্টিমিটার দিয়ে বললাম, আমি নিশ্চয়ই বলবো না 0.00 কিলোমিটার, 0.001 কিলোমিটার বা 0.0001 কিলোমিটার, নিশ্চয়ই কিলোমিটার দিয়ে বলবো না। ছোট্ট জিনিস বোঝানোর জন্য ছোট্ট একক। আমাকে কেউ বললো যে কলকাতা থেকে দিল্লির দূরত্ব কত, আমি নিশ্চয়ই বলবো না যে 10,50,663 সেন্টিমিটার, নিশ্চয়ই বলবো না। আমি কি বলবো? যে এত কিলোমিটার, 5,000, 6,000, 10,000, এত কিলোমিটার। তো বড় জিনিস বোঝানোর জন্য যেমন বড় একক, ছোট জিনিস বোঝানোর জন্য ছোট একক ব্যবহার করা হয়। ঠিক তেমনই শক্তির বেলাতেও তাই। শক্তিতে যেমন আমরা জুল আর্ক ব্যবহার করতাম, এখানে আমরা ইলেকট্রন ভোল্ট এককটা ব্যবহার করব। এখন মনে রাখবে এই যে জুলের সঙ্গে ইলেকট্রন ভোল্টের রিলেশনটা কেমন, ভালো নাকি খারাপ? দেখো ইলেকট্রন ভোল্টের সঙ্গে জুলের রিলেশনটা এইরকম হয় যে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল সমান কি হয়? 1 ইলেকট্রন ভোল্ট। এই জিনিসটা তোমরা মাথায় রেখো। 1.6 ইন্টু 10⁻⁻19 জুল ইকুয়ালস টু কত না 1 ইলেকট্রন ভোল্ট। এই ব্যাপারটাকে তোমরা চশমা লাগিয়ে দিলাম, অবশ্যই মন দিয়ে প্রাণ দিয়ে দেখবে, মনে রাখবে। ওকে, আচ্ছা এখন এই ইলেকট্রন ভোল্টের তোমাদের রিলেশনটা তো তোমরা মাথায় অবশ্যই রাখবে। এখন আরও একটা জিনিস দেখো, আইনস্টাইনের থিওরি কি ছিল বলো? না E ইকুয়ালস টু কি না m ইন্টু সি স্কোয়ার। বুঝতে পারছো এমটা কার ভর? এমটা কিসের ভর? যে পরিমাণ ভর বিলীন হয়ে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে, সেটাই তো শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখন এই যে ভর, এই ভরের যে একক, এগুলোকে আমরা কেজিতে ডিফাইন করব না, আমরা কিসে ডিফাইন করব? AMU এককে। কি বললাম? AMU এককে এই ভরগুলোকে ডিফাইন করা হয়। ছোট্ট ছোট্ট কণা, এদের ভর কি আর কেজিতে বলা উচিত? এগুলোকে আমরা অ্যাটমিক মাস ইউনিট, একে বলা হয় অ্যাটমিক মাস ইউনিট। বুঝে গেল? এই ইউনিটে আমরা কি করব? মাসটাকে ডিফাইন করব। আচ্ছা এখন অ্যাটমিক মাস ইউনিটটা এর সঙ্গে কেজি, যে প্রথাকথিত যে একক কেজি, তো কেজির সঙ্গে AMU এর রিলেশনটা কেমন, বা 1 AMU বলতে কি বোঝায় সেটা আগে একটু বলে দিই, তারপরে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো AMU কি বলা হচ্ছে না, এই রকম যে 1/12 ইন্টু একটি কার্বন পরমাণুর ভর, কার্বন পরমাণুর ভর, এই পুরোটাকেই বলা হচ্ছে কত না 1 অ্যাটমিক মাস ইউনিট। ব্যাপারটা তোমরা কি সিকোয়েন্সটা বুঝতে পারছো? আমি কি বললাম? আইনস্টাইনের থিওরি কি ছিল না E ইকুয়ালস টু mc স্কোয়ার। আচ্ছা এখন আমি এর আগে যে এতক্ষণ ধরে আমি বললাম, ওটা কি বলেছিলাম না ইলেকট্রন ভোল্টের একটা কথা বলেছিলাম। ইলেকট্রন ভোল্ট কেন এলো না, জুল এককটা অনেক বড় একক, ছোট ছোট কণার জন্য একককে আমরা শক্তির যে একক, তাদের ছোট ছোট কণার শক্তিও নিশ্চয়ই ছোট ছোটই হবে, তো ওদের যে একক ওইগুলোকে আমরা ইলেকট্রন ভোল্টে আমরা ডিফাইন করলাম। আচ্ছা এখন ওই যে E সমান m ইন্টু সি স্কোয়ার, এই ফর্মুলাটা আমি কার জন্য লাগাবো? ওই ক্ষুদ্র ক্ষুদ্র ভর যেগুলো বিলীন হয়ে যাচ্ছে,
যার হিসেব পাওয়া যাচ্ছে না। একটু পরেই তোমরা বুঝতে পারবে কোনো একটা বিক্রিয়ায় একটা কিছু পরিমাণ ভর অদৃশ্য হয়ে গেছে, যেটা শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তো এই ভরটার যে একক খুব অল্প নিশ্চয়ই, ওটাকে আমরা অ্যাটমিক মাস ইউনিট দিয়ে ডিফাইন করব। এখন অ্যাটমিক মাস ইউনিট ছোট্ট একক, কেজির সঙ্গে রিলেশনটা কেমন না 1 AMU সমান 1/12 ইন্টু একটি কার্বন পরমাণুর ভর। এখন একটা কার্বন পরমাণুর ভর কত দেখো, মনে রাখবে, আমি পাশে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি যে 6.023 ইন্টু 10⁻23টি কার্বন পরমাণুর ভর কত না 12 গ্রাম। ব্যাপারটা বোঝো, মানে অ্যাভোগাড্রো সংখ্যক কণিকার ভর কত 12 গ্রাম কার্বন পরমাণুর আর কি। তাহলে একটা কার্বন পরমাণুর ভর কত হবে না 12 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23 এত গ্রাম হয়েছে। তো একটা কার্বন পরমাণুর ভর পেয়ে গেছি, এখানে বসিয়ে দাও। তাহলে 1/12 ইন্টু একটা কার্বন পরমাণুর ভর কত 12 বাই 6.023 ইন্টু 10⁻23 এত গ্রাম চলছিল, 10⁻23 এত গ্রাম। তো ক্যালকুলেট করলে এখানে 12 ক্যালকুলেশন করলে এখানে কেটে যাবে, আসবে কত এইরকম সংখ্যাটা আসবে যে 1.66 ইন্টু 10⁻⁻24 এত গ্রাম এইটা আসবে। আচ্ছা, যদি এটাকে কেজিতে কনভার্ট করে কি হবে 1.67 ইন্টু 10⁻⁻27 এত কেজি, 10⁻⁻27 কেজি আসবে। তো বুঝতেই পারছো -27 কেজি। তো বুঝতেই পারছো যে 1 AMU মানে কত 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। তো আমরা এখান থেকে AMU আর কেজি এর মধ্যে রিলেশনটাও ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এইবারে আমরা চলে আসব যে 1 AMU পরিমাণ ভর যদি ডিসঅ্যাপিয়ার করে যায়, অদৃশ্য হয়ে যায়, তো কত পরিমাণ শক্তি রূপান্তরিত হবে, চলো সেইটার ক্যালকুলেশন করা যাক। তো আমি এই দিকটা মুছলাম। দেখো, তো ফর্মুলা কি ছিল E = m × c²। এখন ভেবে দেখো m এর মান কত ছিল, mটা কত AMU এককে কত ছিল না 1.66 ইন্টু 10⁻⁻27 এত কি কেজি ইন্টু এটা কত ছিল c², আলোর বেগ 3 ইন্টু 10⁸ তার হোল স্কোয়ার। এটা কিসে আসবে জুলে আসবে, কিসে আসবে জুলে আসবে। এখন ভেবে দেখো তুমি এটাকে এই AMUর যে এককটা মানে শক্তিটাকে তোমরা ক্যালকুলেশন করলে তো যেটা পাবে ওটা জুলে পাবে, কিন্তু আমরা চাইছি এটাকে ইলেকট্রন ভোল্ট এককে আনতে। কি করলাম কোন এককে ইলেকট্রন ভোল্ট এককে। তো এইটাকে যদি আমি কনভার্ট করি, তোমাদের মনে আছে আমি এক্ষুনি বলেছি যে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল সমান কি হয় 1 ইলেকট্রন ভোল্ট। এই ব্যাপারটা মাথায় রাখবে। আরেকটা জিনিস যে 1 মেগা ইলেকট্রন ভোল্ট, মেগা মানে কত হয়ে যাবে 10⁻6 ইলেকট্রন ভোল্ট। 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে 10⁻6 ইলেকট্রন ভোল্ট। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এর মানটা দাঁড়াবে এই যে 931.5, বা তোমরা যদি এটাকে যদি এমনি ক্যালকুলেশন করো কিসে ছিল জুলে ছিল। এখন 1.6 ইন্টু 10⁻⁻19 জুল সমান 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 জুল সমান কত 1 ইলেকট্রন ভোল্ট বাই দিস, তার মানে 1.66 ইন্টু 10⁻⁻27 ইন্টু 3 3 9 9 ইন্টু 10⁻8 2 16 18 ডিভাইডেড বাই 1 জুল সমান কত না 1 ইলেকট্রন ভোল্ট বাই এই পুরো সংখ্যাটা 1.6 ইন্টু 10⁻⁻19 কিসে চলে আসবে না এটা ইলেকট্রন ভোল্টে চলে আসবে। এখন এটাকে যদি আমরা ওই মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে দিই তো কত হবে দেখো দেখি না 1.66 ইন্টু 10⁻⁻27 ইন্টু 9 ইন্টু আচ্ছা এটা এরকম কত করো 10⁻16টাকে ভেঙে ফেলো 10⁻10 ইন্টু 10⁻6 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁻19। তো আবার এই যে 10⁻6 ইলেকট্রন ভোল্ট মানে কি জানি আমরা মেগা ইলেকট্রন ভোল্ট। তো ক্যালকুলেশন করলে এর মানটা দাঁড়ায় এই রকম, যে 931.5
মেগা ইলেকট্রন ভোল্ট। তো আমরা এটাই পাচ্ছি যে 1 AMU যদি ভর শক্তিতে রূপান্তরিত হয় 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপাদিত হয়। এই বিষয়টা মাথায় রাখবে। তো আমি দুম করে এমনি বলে দিতে পারতাম যে 1 AMU সমান 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। তোমরা চাইলে এই ক্যালকুলেশন মনে রাখতে পারো, নাহলে খুব একটা বিশেষ ইম্পর্টেন্ট নেই, তোমরা শুধু এই মানটাকে একটু মনে রাখো, এটা তা মনে রাখলেই হবে। কি বললাম, এইটা চশমা দিয়ে দিচ্ছি, একদম ইম্পর্টেন্ট বলতে এটাই যে 1 AMU কেন আনলাম না, খুব ক্ষুদ্র একক, ইলেকট্রন প্রোটন নিউট্রন এদের ভর তো খুব কম, তো ওদের যে ভর ওটাকে আমরা AMU এককে কনভার্ট করে নিচ্ছি। তো 1 AMU পরিমাণ ভর যদি বিনষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, তাহলে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপাদিত হয়। এই বিষয়টা তোমরা মাথায় রেখো। চলো এইবার আমরা মেন ক্যালকুলেশনে আসি। তো এই ছিল গল্প। চলো নেক্সট আমরা যেই ব্যাপারটাকে নিয়ে মূলত আজকের আমরা আলোচনা করব। দেখো, তো আমাদের বিষয়বস্তু কি বলেছিল, আমাদের কি ছিল আলোচনার বিষয় আজকের, ভর ত্রুটি বা ভর বিচ্যুতি আর বন্ধন শক্তি। এখন মন দিয়ে শোনো, পরমাণুর যে নিউক্লিয়াস, পরমাণুর নিউক্লিয়াসে কারা থাকে বলো, বাইরে কারা ঘুরছে না ইলেকট্রন, বাইরে ইলেকট্রন ঘুরছে, ভেতরে কে আছে না নিউক্লিয়াস রয়েছে, মানে ভেতরে প্রোটন রয়েছে আর নিউট্রন রয়েছে, প্রোটন আর নিউট্রন রয়েছে। এখন প্রোটনকে কোনো নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন সংখ্যা সেটাকে আমরা কি দিয়ে ডিফাইন করি, প্রোটন নাম্বার, প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যাকে আমরা কি দিয়ে ডিফাইন করি না জেড দিয়ে ডিফাইন করি প্রোটনের সংখ্যা। আর প্রোটন এর যে ভরকে আমরা কি দিয়ে ডিফাইন করি না মাস অফ প্রোটন, এম সাফিক্স পি, এটা প্রোটনের ভর পেয়ে গেলাম। আচ্ছা, আগে ব্যাপারটা কোনটা কি আগে ডিফাইন করে দিই, তারপর আমরা ক্যালকুলেশনে আসছি। নিউট্রনের যে সংখ্যা, নিউট্রনের সংখ্যাকে কি দিয়ে ডিফাইন করা হয় মনে আছে নিশ্চয়ই, যে মোট ভর সংখ্যা, সেখান থেকে যদি পরমাণু ক্রমাঙ্ক, মোট ভর সংখ্যা থেকে যদি এই প্রোটন সংখ্যাকে বাদ দিয়ে দাও, a - z করে দাও, তাহলে কি পেয়ে যাবে নিউট্রনের সংখ্যা। আচ্ছা, নিউট্রনের যে ভর এইটাকে এইভাবে লেখা হয় মাস অফ নিউট্রন, mn দিয়ে ডিফাইন করা হয়। এখন বলা হচ্ছে যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন এই দুজনের যে পৃথক পৃথক ভর, এই ভরের যে মোট মানটা যখন পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন একসঙ্গে অবস্থান করে, এদের যে মোট যে নিউক্লিয়াসটার ভর দেখা যাচ্ছে পৃথক পৃথক ভরের তুলনায় সামান্য কম হয়। কি বললাম, পৃথক পৃথক ভরের তুলনায় সামান্য কম হয়ে যায়। মানে ব্যাপারটা এইরকম, ধরে নাও তুমি বাইরে কোথাও কোনো একটা কলেজে তুমি ভালো চান্স হয়েছে, তুমি ওই কলেজে পড়তে চাইছো, তো তুমি আর তোমার পাশের বাড়ির একটা বন্ধু দুজনে মিলে কি করলে, বাইরে গিয়ে সেখানে তোমরা রুম ভাড়া করলে একটা। তো ধরে জাস্ট কল্পনা করে নিচ্ছি যে তোমাকে বাড়ি থেকে 10,000 টাকা দেওয়া হয়েছে আর ওই বন্ধুটাকে 5,000 টাকা দেওয়া হয়েছে, বন্ধুটা 5,000 টাকা নিয়ে গেছে, তো দুজনের মোট টাকা কত বলো, 15,000 টাকা। তো দুজনে মিলে গেছো, রুম ভাড়া করেছো, সেখানে থাকছো। এখন থেকে সেখানে থাকার জন্য সেখানে থালা বাসন কিছু থাকতে গেলে তো খাওয়া দাওয়ার জন্য কিছু জিনিসপত্র লাগবে, তো সেগুলো তোমরা কিনে তোমরা রাতের বেলা যখন হিসেব করতে দেখছো, মানে বসেছো হিসেব করতে, দেখলে যে তোমাদের দুজনে মিলে মোট 10 + 5 15,000 টাকা নিয়ে গেছিলে। ওখানে গিয়ে দেখছো কি যে তোমাদের কাছে আর মাত্র 12,000 টাকা পড়ে আছে। হায় রাম, এনেছিলাম 15,000 টাকা, হাতে আছে 12,000 টাকা, তাহলে বাকি 3,000 টাকা গেল কোথায়? ভেবে দেখো, বাকি 3,000 টাকা তোমাদের একসাথে থাকার জন্য যা যা প্রয়োজন সেইগুলো কিনতে খরচা হয়ে গেছে। মানে ওইগুলো তোমাদের মধ্যেকার জোটটাকে স্ট্রং করার জন্য কাজে লেগেছে। একই রকমভাবে এখানে এই ঘটনাটা ঘটছে। ধরে নাও যে প্রোটন ছিল, প্রোটনের পৃথক ভরের মোট মান কত, কিছু একটা আছে, নিউট্রনেরও মোট ভরের একটা কিছু মান আছে। তো দেখা যাচ্ছে দুজনের মোট ভরের মান যা আলাদা আলাদা অবস্থায়, তারা যখন একসঙ্গে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করছে, পুরো নিউক্লিয়াসটার ভরটা
পৃথক পৃথক যে ভরের যোগফল তার তুলনায় কম হচ্ছে। তাহলে ওই যে পরিমাণ ভরটা কমে গেল, ওটা কোথায় গেছে? কোথায় গেছে? কারণ ওইটা এদের মধ্যে বন্ধন শক্তিটাকে স্ট্রং করার জন্য কাজে লেগেছে। তার মানে যে পরিমাণ ভরের ডিসঅ্যাপিয়ারেন্স হলো, যে পরিমাণ ভর ধ্বংস বলাটা ঠিক নয়, যে পরিমাণ ভর অদৃশ্য হয়ে গেল, সেইটা রূপান্তরিত হলো কিসে? না এদের মধ্যেকার বন্ধন শক্তিতে। ক্লিয়ার হচ্ছে? চলো এবার এইটাকে আমরা ম্যাথমেটিক্যালি একটু বোঝার চেষ্টা করি। দেখো খুব ইজি জিনিস, খুব ইজি জিনিস, মন দিয়ে শুধু শোনো। তো দেখো একটা প্রোটন পরমাণুর আমরা আগে বের করে নিই যে মোট প্রোটন আর নিউট্রনের আলাদা আলাদা অবস্থায় ভরের মান কত, শক্তির মান কত। দেখো তো একটা প্রোটনের ভর কত হয় আমরা কি জানি, যে একটি প্রোটন এর ভর কত, মাস অফ প্রোটন। কতগুলো প্রোটন আছে? না জেড সংখ্যক প্রোটন আছে। তো জেড টি প্রোটন এর ভর কত হবে? জেড ইন্টু এমপি, এম সাফিক্স পি। আচ্ছা একই রকম ভাবে একটি নিউট্রন এর ভর কত? না এম সাফিক্স এন, মাস অফ নিউট্রন। তাহলে কতগুলো নিউট্রন আছে নিউক্লিয়াসটার মধ্যে? আলাদা আলাদাভাবে হিসাব চলছে। কত? এ মাইনাস জেড ভর সংখ্যা থেকে প্রোটনকে বাদ দিয়ে দাও। তো এ মাইনাস জেড নিউট্রন এর ভর কত হবে? না এইরকম এ মাইনাস জেড হোল ইন্টু এম এন। এটা হয়ে গেল কি নিউট্রনের মোট ভর। কি ক্লিয়ার হচ্ছে? আচ্ছা আর এই যে নিউক্লিয়াস যেখানে প্রোটন আর নিউট্রন একসঙ্গে অবস্থান করছে, পুরো নিউক্লিয়াসটার ভর, হ্যাঁ নিউক্লিয়াসের ভর কত ধরে নিচ্ছি আমরা? ক্যাপিটাল এম। কত ভর? ক্যাপিটাল এম। তাহলে ভেবে দেখো কত পরিমাণ। আমি বলেছিলাম কি যে অবশ্যই দেখবে যে জেড ইন্টু এমপি মানে মোট প্রোটনের ভর প্লাস এ মাইনাস জেড ইন্টু এম এন মোট নিউট্রনের যে ভর পৃথক পৃথক সমষ্টি, এর মানটা দেখবে গ্রেটার দ্যান ক্যাপিটাল এম হচ্ছে। পুরো এদের যে নিউক্লিয়াসটা একসঙ্গে অবস্থান করার সময় যে ভর তার থেকে বেশি হচ্ছে। তাহলে কত পরিমাণ বেশি হচ্ছে? যেই পরিমাণ বেশি হচ্ছে সেইটাকেই আমরা কি বলবো? ওই পরিমাণ ভরটা যেটা ভ্যানিশ হয়ে যাচ্ছে ওটা শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। আর যে পরিমাণ ভরের হ্রাস হলো পৃথক পৃথক অবস্থার ভরের থেকে মোট নিউক্লিয়াসটার ভর যত পরিমাণ কম হলো হিসেবে, সেটাকেই আমরা কি বলবো? ভর বিচ্যুতি বা ভর ত্রুটি। কারণ এই পরিমাণ ভরের হিসেব পাওয়া যাচ্ছে না, ওটা কিসে কনভার্ট হয়ে গেছে? শক্তিতে কনভার্ট হয়ে গেছে, বন্ধন শক্তিতে কনভার্ট হয়ে গেছে। তো ওটার ব্যাপারটা পরে আসছি, আগে দেখি কত পরিমাণ ভরের হ্রাস হয়ে গেল। কত পরিমাণ ভরের হ্রাস হয়ে গেল? না আমি বলবো ডেল্টা এম পরিমাণ ভরের হ্রাস হয়ে গেল। ডেল্টা এমটার মান কত? না প্রোটনের মোট ভর জেড ইন্টু এমপি। নিউট্রনের মোট ভর কত? না এ মাইনাস জেড। কতগুলো নিউট্রন? এ মাইনাস জেড। একটা নিউট্রনের ভর কত? এম এন। তাহলে এ মাইনাস জেডের কত হবে ভর? এ মাইনাস জেড ইন্টু এম এন। এইটা মোট ভর পেয়ে গেলাম। আচ্ছা মাইনাস ক্যাপিটাল এম মোট নিউক্লিয়াসটার ভর। তো এই যে বিয়োগ ফলটা পাচ্ছি এটাকেই বলছি আমরা ডেল্টা এম। এটাকেই বলছি ডেল্টা এম বা ভর বিচ্যুতি। ভর বিচ্যুতি, ভর বিচ্যুতি। কি ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা তো এই পরিমাণ ভরটা হারিয়ে গেছে, তার মানে এই ভরটা কিসে রূপান্তরিত হয়ে গেছে? বন্ধন শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। কি ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে বন্ধন শক্তির মানটা কত হবে? আমরা এইভাবে লিখব যে বন্ধন শক্তি কত হবে? না আমি এইভাবে লিখে দিচ্ছি ডেল্টা ই, যার মানটা কত হবে? না ডেল্টা এম পরিমাণ ভর যেহেতু ভ্যানিশ হয়ে গেছে, দ্যাট ইজ কনভার্টেড ইনটু এনার্জি অ্যাকর্ডিং টু আইনস্টাইন। আইনস্টাইনের সূত্রটা আমার কথা নয়, আইনস্টাইন তো তাই বলেছিল, যে পরিমাণ ভর বিনষ্ট হয়ে যাবে সেটা শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে ডেল্টা এম পরিমাণ ভরের হ্রাস হয়ে গেছে, প্রোটন আর নিউট্রনের মোট ভরের পরিমাণটা কমে গেছে। হ্যাঁ কি না? প্রোটন আর নিউট্রনের মোট ভর যা ছিল একসঙ্গে অবস্থান করার সময় কি দেখা যাচ্ছে? ভর হ্রাস হয়ে যাচ্ছে। কত পরিমাণ কমে যাচ্ছে? ডেল্টা এম পরিমাণ কমে যাচ্ছে। তাহলে ওই ভরটা যদি শক্তিতে রূপান্তরিত হয় তাহলে শক্তির মান কত হবে? ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। সো
ডেল্টা ই ইকুয়ালস টু আমাদের কি হয়ে গেল ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। দেখো এই পরিমাণ হচ্ছে কি, ব্যাপারটা ক্লিয়ার? তো আমাদের এই রকম যে ফর্মুলাটা আমরা পেলাম, তাহলে এটাকে আমরা একটু সুন্দর করে এখানে দেখানোর চেষ্টা করি। কি আসছে না ডেল্টা ই যে বন্ধন শক্তি, ডেল্টা ই সমান কত না জেড এমপি প্লাস এ মাইনাস জেড হোল এম এন মাইনাস ক্যাপিটাল এম হোল ইন্টু সি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের বন্ধন শক্তির পরিমাপক। ওই পরিমাণ শক্তিটা যেটা হারিয়ে গেল ওইটা নিউক্লিয়াসের মধ্যে থাকা যে নিউক্লিয়ন অর্থাৎ প্রোটন আর যে নিউট্রন এদের মধ্যেকার শক্তিটাকে যোগান দিচ্ছে। ক্লিয়ার হচ্ছে? এই পরিমাণ শক্তি। তার মানে ভেবে দেখো ওই পরিমাণ শক্তি যদি ওদেরকে আবার দেওয়া যায় তাহলে ওরা কি করবে, ভেঙে গিয়ে মানে ওরা স্বাধীন হয়ে যাবে, হ্যাঁ কি না? তার মানে বন্ধন শক্তি যদি এই পরিমাণ বন্ধন শক্তি ওদেরকে দেওয়া যায়, বা এমন ব্যাপারটাকে এইভাবে বলা যেতে পারে যে নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন আর নিউট্রন বা নিউক্লিয়াসের মধ্যে থাকা নিউক্লিয়নগুলোকে স্বাধীন করার জন্য, মুক্ত করার জন্য কত পরিমাণ শক্তি এদেরকে দিতে হবে না ডেল্টা ই পরিমাণ শক্তি এদেরকে দিতে হবে। ক্লিয়ার হলো? চলো এবার একটু সংজ্ঞাতে আসা যাক। দেখো প্রথমে আমরা দেখছি যে ভর বিচ্যুতি কি বলা হচ্ছে। দেখো যে কোনো নিউক্লিয়াসের যতগুলি প্রোটন ও নিউট্রন নিয়ে গঠিত তাদের ভরের সমষ্টি অপেক্ষা নিউক্লিয়াসের ভর কিছুটা কম হয়, এটা বলেছিলাম। এই পার্থক্যকে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি বলে, যেটা আমরা ডেল্টা এম বলে লিখছিলাম। ডেল্টা এম বন্ধন শক্তি কি না কোনো পরমাণুর নিউক্লিয়াসকে ভেঙে এর মধ্যে থাকা নিউক্লিয়নগুলিকে সম্পূর্ণ স্বাধীন কণায় পরিণত করতে যে শক্তির প্রয়োজন তাকে বলবো বন্ধন শক্তি। স্বাভাবিক। তো ওদের মধ্যে ভরটা বিনষ্ট হয়ে গিয়ে ওদের মধ্যে শক্তি কত হয়েছিল না ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। এটাকে আমরা কি বলছিলাম বন্ধন শক্তি। তার মানে ব্যাপারটা বুঝে দেখো ওই পরিমাণ শক্তি যদি এদেরকে দিই, কাকে দিই প্রোটন আর নিউট্রন ওই যে নিউক্লিয়নগুলো এদেরকে যদি দিই, এই প্রোটন আলাদা বেরিয়ে যাবে, নিউট্রন বলবে তুই তোর পথ দেখ আমি আমার পথ দেখি। তার মানে প্রোটন আর নিউট্রনকে সেপারেট করতে গেলে, পৃথক করতে গেলে, স্বাধীন করতে গেলে যে পরিমাণ মিনিমাম শক্তি ওদেরকে দিতে হবে সেটাই হচ্ছে এদের মধ্যেকার বন্ধন শক্তি। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের বন্ধন শক্তির গল্প। তো স্টুডেন্টস আজকে ছিল আমাদের এই বন্ধন শক্তি রিলেটেড যে যতগুলো জিনিসপত্র মোটামুটি তোমাদের বোঝা যায় তেমন করে আমি বোঝানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো যাতে নতুন ভিডিও এলে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।